গুলি খাইছে একটা। আবু সাইদ হত্যা মামলার আসামি বরখাস্তকৃত ওসি রবিউলের গ্রামের বাড়িতে এলাহি কারবার। চাকরিতে ঢোকার পর জমি জমা বেড়েছে 10 গুণ। আমার আব্বার সঙ্গে কথা বলতে 1,40,000 ঠিক হয় যে ওসি স্যার খাবে, ওসি স্যার তো কম খাবেন। ভোট তো আসলে আমরাই করব, জনগণ ভোট দেবে, ভোট তো আসলে জিতে দেওয়ার ব্যাপারটা তো আমাদের এই কাছে নির্ভর করে। পোষ্য কোটাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। ঝুলে আছে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া। পরীক্ষাটা আমাদের যে আগে যে ডেটটা দেওয়া হয়েছিল সেই পরীক্ষায় যেন সেই ডেটে যেন পরীক্ষাটা হয়। তারা এখানে চাকরি করে, তাদের ছেলেমেয়েরা যথেষ্ট স্বাচ্ছন্দ্যে থাকে, আর আমরা সেখানে পোষ্য কোঠা তো ব্যতীত আমরা কোনো কোঠা ভোগও করি না। পাবনার বিস্তীর্ণ মাঠে পেঁয়াজ আবাদের ধুম। ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা, পরিপক্কের পর বাজারজাতের পরামর্শ। আমন্ত্রণ সবাইকে সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে আছি নাবিলা সোহার। পুলিশে যোগ দেওয়ার আগে দিন পার করতেন অর্থকষ্টে। চাকরিতে প্রবেশের 14 বছরে শুধু জমি জমা বেড়েছে প্রায় 10 গুণ। নির্বাচনে প্রার্থীকে জিতিয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়া সহ আছে আরও অভিযোগ। বলছি, রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ হত্যা মামলায় 11 নম্বর আসামি তাজহাট থানার সাময়িক বরখাস্ত ওসি রবিউল ইসলাম নয়নের কথা। আজ পুলিশের খাতায় তিনি পলাতক। লালমনিরহাট কালীগঞ্জের মাছুয়াপাড়া এলাকা প্রত্যন্ত অঞ্চলে হঠাৎই চোখে পড়ে বিলাসবহুল এক বাড়ি, যার মালিক রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার সাময়িক বরখাস্ত ওসি রবিউল ইসলাম নয়ন। নিজ গ্রামে শুধু এই বাড়িটি নয়, লালমনিরহাট ও রংপুরের বিভিন্ন স্থানে 200 শতকেরও বেশি জমির মালিক রবিউল, যেগুলোর বাজার মূল্য কয়েক কোটি টাকা। উনি বিক্রি করছে, তাই নয়ন এসআইয়ের ভার নিছে আর কি। জমি আছে 30 শতক। আলমের কাছ থেকে নয়ন এসআই নিছি, তখন এসআই ছিল, আর মানে 30 শতক। আমার চাচাতো ভাই বিক্রি করছে, মানে ওর বাবা। অথচ 2010 সালে পুলিশে যোগদানের আগ পর্যন্ত অর্থকষ্টেই দিন কাটত তার পরিবারের। টিনের বাড়ি ও 27 শতক জমি ছিল সম্বল। তাহলে 14 বছরে কিভাবে এত সম্পদ গড়ে তুললেন? আপনিও জানেন, আর এটা বলার কোনো অপেক্ষা থাকে না। এইটুক বাড়ি করছি, আর জমি জমা তো নাই বললেই চলে। অভিযোগ রয়েছে, ওসি থাকাকালীন মামলা করত টাকা নিতেন রবিউল। বিগত রংপুর সিটি নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীকে জিতিয়ে দেওয়ার বিনিময়ে চেয়েছিলেন 10 লাখ টাকা। ব্যবসায়ীকে মাদক মামলায় চালান করে দেওয়ার ভয় দেখিয়েও টাকা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। প্রথমে 5 লাখ চাইছিল, পরে 3 লাখ, পরে কথাবার্তা হয়ে আমার আব্বার সঙ্গে কথাবার্তা 1,40,000 ঠিক হয় যে ওসি স্যার খাবে, ওসি স্যার তো কম খাবেন। ভোট তো আসলে আমরাই করব, জনগণ ভোট দেবে, ভোট তো আসলে জিতে দেওয়ার ব্যাপারটা তো আমাদের এই কাছে নির্ভর করে। তো আপনি যদি আমাদের একটা কন্ট্রাক্টে আসেন, তাহলে আপনাকে আমি জিতে যাওয়ার ব্যবস্থা করব। উনি 10 লক্ষ টাকা চাইছিল। ওসি রবিউলক যে আমরা 1,10,000 টাকা দিছি, সেটাও গ্রাম থেকে আমাদের লাভের উপর নেওয়া টাকা। সেটা এই পর্যন্ত 2.5 লাখ টাকার মতো লাভ সুদ হয়ে গেছে। গত বছর সাময়িক বরখাস্ত করা হয় রবিউল ইসলাম নয়নকে। এরপর থেকেই পুলিশের খাতায় পলাতক সে। ইন্সপেক্টর রবিউল সেই মামলার আসামি। আপনি জানেন সে এখন পলাতক আছে। রবিউলের যদি কর্মকাণ্ড কোনো অন্যায় হয়ে থাকে এবং প্রচলিত আইনের পরিপন্থী হয়ে থাকে, অবশ্যই সেও শাস্তির আওতায় আসবে। রবিউল ইসলাম নয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ হত্যা মামলার 11 নম্বর আসামি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গাজীপুরে দুর্ঘটনা কবলিত ট্রাকের চালককে 2 ঘন্টার চেষ্টায় উদ্ধার করল ফায়ার সার্ভিস। ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের 22 মাইল এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চন্দ্রা থেকে ছেড়ে আসা একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের উপরে উঠে যায়। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভেতর আটকা পড়েন চালক অপু। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের 2 ঘন্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হয়। আহত অপু পটুয়াখালীর রজপাড়া এলাকার বাসিন্দা। এদিকে নাটোর ও ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। পোষ্য কোটাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিকে শিক্ষার্থী, অন্যদিকে কর্মকর্তা কর্মচারীদের অবস্থান। চলছে
আন্দোলন সহ নানা কর্মসূচি। শিক্ষার্থীদের দাবির মুখে কোটা 1% নামানোর পরও আন্দোলন না থামায় প্রশাসন তা পুরোপুরি তুলে দেওয়ার ঘোষণা দেয়। এর পরপরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। এই পরিস্থিতিতে তারিখ ঘোষণার পরও ঝুলে আছে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী 12, 19 ও 26 এপ্রিল ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে, কিন্তু এখনও বন্ধ রয়েছে প্রাথমিক আবেদন প্রক্রিয়া। এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থেকে চলে আসা পোষ্য কোটা নিয়ে ঝামেলার সূত্রপাত। শিক্ষার্থীদের দাবির মুখে এই কোটা কমিয়ে 1% করার পরেও আন্দোলন থামেনি। বাধ্য হয়ে প্রশাসন কোটা পুরোপুরি তুলে নেয়ার ঘোষণা দেয়, আর এরপরই সেই ঘোষণার বিরুদ্ধে মাঠে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। অবশ্যই আবার যদি একটা জুলাই দরকার হয় তাহলে আমরা যাব, কারণ শহীদের রক্তের উপর দিয়ে কোনো প্রকার অযৌক্তিক কোনো কিছু থাকতে পারে না। এবং নামে বেনামে এই ধরনের অনিয়ম শুধুমাত্র পোষ্য কোটা না, আমরা সামনে আরও অনেক কিছু নিয়ে আগাবো যেগুলো নামে বেনামে চলতেছে। ভর্তি পরীক্ষা কেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজই হয়তো সুষ্ঠুভাবে চালানো সম্ভব হবে না যদি আমাদের কর্মসূচি চলতে থাকে। আমাদেরকে যেভাবে জিম্মি করা হয়েছিল, জিম্মির বিচার অবশ্যই প্রশাসন করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এবং কোনো ছাত্র এই অপরাধ করতে পারে না। এই অপরাধ যদি ছাত্র করতে পারে না, যারা করেছে তারা অবশ্যই ছাত্র না। এদিকে উদ্ভট পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভর্তি ইচ্ছুকরা। তারা দুশ্চিন্তায় পড়েছেন প্রাথমিক আবেদন বন্ধ হয়, আর ক্যাম্পাসের শিক্ষার্থীরাও বিপাকে পড়েছেন প্রশাসনিক নানা কাজ করতে গিয়ে। যারা ভর্তি পরীক্ষা দিবে তারা ধরেন একটা পড়ার যে একটা ফ্লো যেটা আছে তারা এখন অধিকাংশ হারিয়ে ফেলতেছে। ভর্তি পরীক্ষাটা আমাদের যে আগে যে ডেটটা দেওয়া হয়েছিল সেই পরীক্ষায় যেন সেই ডেটে যেন পরীক্ষাটা হয়। তারা এখানে চাকরি করে, তাদের ছেলেমেয়েরা যথেষ্ট স্বাচ্ছন্দ্যে থাকে, আর আমরা সেখানে পোষ্য কোঠা তো ব্যতীত আমরা কোনো কোঠা ভোগও করি না। কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে সঠিক সময়ে ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমান যে বাস্তবতা, নতুন যে বাংলাদেশে, সেখানে আসলে কোটা নামের এই কলঙ্কটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলছে যে এটা প্রাতিষ্ঠানিক সুবিধা, কিন্তু সেটিও যে নামেই হোক না কেন এই মুহূর্তে সেটি আসলে খুবই দুরূহ একটি ব্যাপার। প্রশাসন বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবার দেশের কয়েকটি বিভাগীয় শহরে নেওয়া হবে, যা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। আর ক্যাম্পাসের পরিস্থিতি সেই প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাচ্ছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। পিলখানা ট্র্যাজেডি বিচার সহ 3 দফা দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও লিফলেট বিতরণ করছে বিডিআর কল্যাণ পরিষদ। সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ঘটনার সঠিক তদন্ত দাবি করেন তারা। সেই সাথে কারাবন্দী সদস্যদের মুক্তির পাশাপাশি চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়। একই দাবিতে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন চাকরিচ্যুত পরিবারের সদস্যরা। তারাও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এছাড়া মানববন্ধন হয়েছে নরসিংদী সহ বিভিন্ন স্থানেও। চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপ গেট এলাকা থেকে হাত পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভোরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হাত পা বাঁধা মরদেহের মুখে টেপ লাগানো ছিল। নিহত ব্যক্তি ওই এলাকার অটোরিকশা চালাতেন, তবে তার নাম ঠিকানা জানা যায়নি। ধারণা হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়েছে। জড়িতদের ধরতে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নেমেছে বলেও জানায় পুলিশ। আসি দেখি যে টেপ মারা, লাখে টেপ মারা, হাত বাঁধা, পা বাঁধা, সব মুখে একদম মুখ চোখ সব টেপ মারা। এই চিনে দানা বাড়ি করে ঘর করে কেউ চিনে না। অটোরিকশা মিক্সা চালায়, গরিব মানুষ হইতে পারে, মারি থুই গেছে, কেউ না কেউ মারছে, তারপরে এখানে মারা নাই, যে কোনো অন্য জায়গায় মারি এখানে আনি রাখি গেছে। টাঙ্গাইলের বেসরকারি সংস্থা এসডিএস এর জমি থেকে রাতের আধারে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠান কর্মীদের অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী নেতাদের ছত্রছায়ায় ভুয়া কাগজ এবং রেজুলেশন তৈরি করে জমির দখল নেয় তারা। এ বিষয়ে আদালতে 2টি মামলা চলমান থাকলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটি উত্তোলন। টাঙ্গাইল সদরের চারাবাড়ি এলাকা। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে রাতের আধারে ভেকু দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব। মাটি কাটার পর তা তোলা হচ্ছে ড্রাম ট্রাকে। স্থানীয়দের অভিযোগ, এভাবেই গেল 1 মাস ধরে সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ এসডিএস এর জমির মাটি বিক্রি করছে একটি মহল।
এলাকাবাসী ও প্রতিষ্ঠানটির কর্মীরা জানায় 1989 সালে এসডিএস এর নামে রেজিস্টার হয় এই জমি। 2002 সালে এসডিএস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজের বিরুদ্ধে মামলা হলে কারাগারে যান তিনি। পরে সুযোগ বুঝে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় ভুয়া কাগজ ও রেজুলেশন তৈরি করে জমির দখল নেয় স্থানীয় প্রভাবশালী মোজাম্মেল হক। প্রতিনিয়ত মাটি তোলার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্শ্ববর্তী তোরাবগঞ্জ সড়ক। মোজাম্মেল সাহেব বালু বিক্রি করে বা এখানে স্থাপনা তৈরি করতেছে। ওনার অনেক আত্মীয় স্বজন ছিল যারা আওয়ামী লীগের কর্ণধর। একটা জাল কমিটি করে এই সম্পত্তি সে দেখাইছে, রেজিস্টার দেখে এই জমির পর সে বিভিন্ন স্থাপনা তৈরি করছে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, এসডিএস এর চেয়ারম্যান কারাগারে থাকায় সমিতির জমি বিক্রির কোনো সুযোগ নেই। তবু 2015 সালে প্রতিষ্ঠানটির সদস্য নুরুল ইসলামকে মহাপরিচালক দেখিয়ে তার কাছ থেকে জমি কেনার দাবি করে মোজাম্মেল। এ বিষয়ে থানায় 2টি মামলা চলমান থাকলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটি তোলার মহোৎসব। কমিটি বাতিল হওয়ার পরে সেই বাতিল কমিটির যিনি সভাপতি ছিলেন চেয়ারম্যান নুরুল ইসলাম, তার কাছ থেকে মোজাম্মেল সাহেব এই 800 সম্পত্তি কিনে নিছে। এই কেনাটাই অবৈধ। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন মোজাম্মেল। দাবি, রেজিস্ট্রারকৃত 800% জমি থেকেই মাটি উত্তোলন করছেন তিনি। প্রশাসন বা তখন চিন্তা করলো যে জজ করে মামলা হয়েছে, এখন আমরা যে নাক গলাবার যাবো কিভাবে করে যাবো, তাহলে সমস্যা হইতে পারে, যার কারণে এখন সেই অসুবিধাটা হইতেছে না। মামলা চলাকালীন সময়ে কিভাবে মাটি তোলা যায় জমি থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি প্রশাসনের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ভয়াবহ আগুনে পড়ল নোয়াখালীর মাইজদি হকার্স মার্কেট। এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত 11:15টার দিকে হঠাৎই মার্কেটে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। কয়েক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে পুড়েছে অন্তত 25টি দোকান। এতে নিঃস্ব অনেকে। কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পাবনার বিস্তীর্ণ মাঠে পেঁয়াজ আবাদের ধুম। চারা তোলা, রোপণ সহ সেচ দিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। পরিপক্ক পেঁয়াজ বাজারজাতের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কেউ তুলেছেন পেঁয়াজের চারা, কেউ বা করছেন রোপণ। সেচ কাজেও ব্যস্ত অনেকে। পাবনার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন এমন চিত্র। দেশের পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলাগুলোর একটি পাবনা। সবচেয়ে বেশি আবাদ হয় সুজানগরে। বীজ থেকে চারা উৎপাদন, এরপর বিশেষ প্রক্রিয়ায় জমি প্রস্তুত, শেষে রোপণ। 3 মাস পর তোলা হবে পরিপক্ক হালি পেঁয়াজ। পেঁয়াজটার দাম অতিরিক্ত বাড়তে কিনতে হয়েছে এবার। মোটকাটা পেঁয়াজের যে খরচ হয়েছে অর্ধেক খরচ আমার আসতেছে না। যদি আমাদের এইরকম আবাদ খরচ হয় তাহলে আমরা আগামীতে আর আবাদ করব না। কৃষকদের দাবি, চলতি মৌসুমে আগাম জাতের মুড়ি কাটায় কাঙ্ক্ষিত লাভ হয়নি। তাই হালি পেঁয়াজ ঘিরেও বাড়ছে দুশ্চিন্তা। বাতনি কাটানি লাগছে, আটে নেওয়া লাগছে, মনে হয় সব লস। আমার খরচ হয় না, আমরা বীজ তুলবো না, বীজ মাটাই থাকুক। তাছাড়া এই তুলি কী করবো? আমার তো খরচই এখন আর খরচই হয় না, তার লাগানির খরচ কী হবে? 1 মণ পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 1200-1300 টাকা। এখন আমার এই জমিতে 1 বিঘে 1,20,000 টাকা খরচ হয়ে গেছে। তাহলে আমরা এখন তো বিশাল মনে হয় যে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। দাম ভালো পেতে পরিপক্ক পেঁয়াজ বাজারজাতের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নতুন করে শুল্ক আরোপ করে আমদানিতেও করা হবে নিরুৎসাহিত। আমরা কৃষকদেরকে যেটি পরামর্শ দিচ্ছি যে ম্যাচিউরড অর্থাৎ পরিপক্ক পেঁয়াজগুলোকে তুলে বাজারে নিয়ে আসার জন্য, এবং তারা যদি দাম পাওয়ার আশায় যদি কোনো ইম্যাচিউর পেঁয়াজ যাতে বাজারে না নিয়ে আসে সেই বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি। এবছর পাবনায় 44,221 হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন হবে 6,59,936 মেট্রিক টন। জারিন অর্নি, যমুনা নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস আজ। এ উপলক্ষে বর্ণিল ক্যাম্পাস। সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। এতে অংশ নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আড্ডা, আনন্দে, স্মৃতিচারণায় মেতে ওঠেন সবাই। বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তারা। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতদের জন্য দোয়া করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 6টি অনুষদের অধীনে 34টি বিভাগে অধ্যয়ন করছেন 14,000-এর বেশি শিক্ষার্থী। আমাদের সন্তানরা
আমাদের সহযোদ্ধারা, আমাদের সহকর্মীরা যে প্রত্যাশা নিয়ে, যে চেতনা ধারণ করে এই সংগ্রামে সফল হয়েছে এবং আমাদের উপর পবিত্র দায়িত্ব অর্পণ করেছে, আমাদের আজ সেই অঙ্গীকার ব্যক্ত করবার দিবস। শেষে এখনকার মতো শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।